পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের মাত্র 65টা খুবই সংক্ষিপ্ত বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এখানে বোর্ড প্রশ্নগুলো খুব একটা আনি নাই, কারণ বোর্ড প্রশ্নগুলো যদি আনতে যায় তাহলে আমাদের তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে এবং অনেক প্রশ্ন কয়েকবার একাধিকবার করে বিভিন্ন সালে এসেছে। তো তোমরা বোর্ড প্রশ্নগুলো অধ্যায়ের শেষ থেকে দেখে নিতে পারো এবং সাথে এইগুলো একটু দেখে নিবে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বহু নির্বাচনী অংশে তোমাদের একটা সুন্দর স্কোর করা সম্ভব। তো চলো শুরু করা যাক। প্রথম পত্রে প্রথম অধ্যায়, যে সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়। এটা অবশ্যই সমাজ সম্পর্কিত বিজ্ঞান। আর সমাজবিজ্ঞান মানুষের সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, যে সম্পর্কের জালকে আমরা সমাজ বলি। এই উক্তিটা হচ্ছে ম্যাকাইভার এবং পেজের। সমাজবিজ্ঞানের কোন শাখা জনসংখ্যা কাঠামো, জনশুমারি, স্থানান্তর গমন, বয়স কাঠামো ইত্যাদি নিয়ে আলোচনা করে। এটা সামাজিক জনবিজ্ঞান। কোন গ্রন্থে সর্বপ্রথম সোশিয়োলজি শব্দটা ব্যবহার করা হয়? পজিটিভ ফিলোসফি। আমরা জানি প্রথম পাত্রে একটু আমরা বেশি দিয়েছি, কারণ এখান থেকে বেশ প্রশ্ন আসে, কয়েকটা হয়তো বা রিপিটও হতে পারে। সমাজবিজ্ঞানের কোন শাখা সমাজ কাঠামোর সঙ্গে শিল্পায়নের সম্পর্ক বিশ্লেষণ করে থাকে? শিল্প সমাজবিজ্ঞান। আর সমাজবিজ্ঞান একাধারে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। এই উক্তিটিকার অগাস্ট কোথের। দ্য রিপাবলিক এই গ্রন্থটির লেখক হচ্ছে প্লেটো। সমাজবিজ্ঞানের কোন শাখা গ্রামীণ সমাজ কাঠামো নিয়ে আলোচনা করে থাকে? গ্রামীণ সমাজবিজ্ঞান। আর এর বিকল্প আরেকটা আছে নগর সমাজবিজ্ঞান, যেটা নগর সমাজ কাঠামো, নগরের সামাজিক স্তর বিন্যাস এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সমাজবিজ্ঞান সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, একথা বলেছেন এমিল ডুরখেইম। এরপর দ্য পলিটিক্স গ্রন্থটি লেখক হচ্ছে অ্যারিস্টটল। এছাড়া সমাজবিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। আর প্রথমটা যদি আমরা দেখি, এটা হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান হবে, কিন্তু মূল্যবোধ ভিত্তিক নয়। সমাজবিজ্ঞানের আদি জনক হিসেবে অভিহিত করা হয় ইবনে খালদুনকে, কারণ উনি প্রথম মোটামুটি কাঠামোগতভাবে সমাজ নিয়ে আলোচনা করার প্রয়াস পান। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোথ। এরপরে সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়, এখানে অপশন আছে সমাজ, পশু পাখি, মানুষের সামাজিক সম্পর্ক 1 এবং 3। সমাজবিজ্ঞানের বিকাশধারা বিষয়ক জীববিজ্ঞানের যে বিবর্তন সংক্রান্ত যে তত্ত্ব, এই প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন, লুইস হেনরি মর্গান, হারবার্ট স্পেন্সার, তিনজনই। আমাদের এই প্রথম অধ্যায়ের শেষের দিকে যে আলোচনাটা আছে সমাজবিজ্ঞানের বিকাশধারা বিষয়, সেখানে এই আলোচনাগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে জীববিজ্ঞানের বিবর্তন বিষয়। এরপর আমরা চতুর্থ অধ্যায় দেখছি সমাজ সর্বদা কিরূপ, অবশ্যই পরিবর্তনশীল। আকারের দিক থেকে কোনটা বড়? এখানে যে 4টা দেওয়া হয়েছে, সম্প্রদায়, সংঘ, সমাজ, দল, অবশ্যই সমাজ বড়। এরপরে রুঝান স্কুলের নোটিশ বোর্ডে বিতর্ক প্রতিযোগিতা বিষয়ক সংগঠনের কার্যক্রম বিষয়ক একটি বিজ্ঞপ্তি দেখে আগ্রহী হয়ে সে আরো 2জন সহপাঠীকে নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে দেখা করে বলে তারা পড়ালেখার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি করতে চায়। উল্লেখিত কার্যক্রম সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কযুক্ত? সংঘ। কারণ আমরা জানি কোন লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য কিছু মানুষ যখন একত্রিত হয় তখন একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, সেটাই হচ্ছে সংঘ। এরা কিন্তু ওই বিতর্ক প্রতিযোগিতা বিষয়ক একটা প্ল্যাটফর্মে তারা আগ্রহী হচ্ছে, সেখানে সম্পৃক্ত হতে চাচ্ছে, এটা সংঘ। গতিশীলতা আমরা জানি 2 প্রকার, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড। কার্ল মার্কসের মতে সমাজের মৌল কাঠামো অন্তর্ভুক্ত উৎপাদন সম্পর্ক, উৎপাদন পদ্ধতি, উৎপাদন শক্তি, 3টাই। সমাজের বৈশিষ্ট্য, এখানে একই এলাকায় বসবাস, একই গায়ের রং, সম মন মানসিকতা সম্পন্ন। আমাদের 1 এবং 3, কারণ একই গায়ের রং এখানে বিষয় না, বিষয় হচ্ছে সম মন মানসিকতা সম্পন্ন, যে একই মানসিকতা সম্পন্ন লোক একই এলাকায় বসবাস করছে। এটা যদি আমরা যদি বাংলাদেশকে একটা বৃহৎ অর্থে দেখি, বাংলাদেশে একটা সমাজ, এখানে আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করছি, আমরা বাংলাদেশি মন মানসিকতা, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। সংস্কৃতি সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ইবি টেইলর। সংস্কৃতি আমরা জানি 2 প্রকার, বস্তুগত এবং অবস্তুগত। আর বস্তুগত সংস্কৃতির উৎকর্ষ সাধনই হচ্ছে সভ্যতা। আর সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বাহন হচ্ছে পরিবার, কারণ পরিবার থেকে কিন্তু আমরা মূলত বেশি শিখে থাকি, যাতে আমরা সঠিক সুন্দর আচরণ করতে পারি। অবশ্য পালনীয় রীতিনীতিকে বলা হয় লোকরীতি। আর এখানে ওই যে অবশ্যটা যুক্ত করা আছে, আর শুধু পালনীয় রীতিনীতি হলে সেটা লোকাচার।
আর বইয়ের লেখকের গ্রন্থসত্ত্ব কোন ধরনের সংস্কৃতি, এটা অবস্তুগত, কারণ একজন লেখক তিনি তার মেধা দিয়ে একটা বই প্রস্তুত করেন। এই জন্য আমরা যে কোনো বইয়ের কাভার পেজের ভিতরে আমরা দেখে থাকি যেখানে লেখকের নাম দেওয়া থাকে বা প্রকাশনী ওর কাছাকাছি থাকে একটা গোল চিহ্নের ভিতরে সি দেওয়া থাকে, অর্থাৎ কপিরাইট, যে গ্রন্থটি লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত, অর্থাৎ তিনি যে তার মেধা দিয়ে এটা করেছেন এবং এটা কপি করা আইনত নিষিদ্ধ, যদিও আমাদের দেশেও এটা কঠোরভাবে মেনটেন করা হয় না। এরপরে পঞ্চম অধ্যায়, চাচাতো ভাই বোন এবং খালাতো ভাই বোনদের মধ্যকার বিবাহকে প্যারালাল কাজিন বলা হয়। বাবার ভাই তার সন্তানদের মধ্যকার এবং মায়ের বোন তার সন্তানদের মধ্যকার বিবাহকে। আর বাকি থাকলো কোনটা, ফুফাতো ভাই বোন এবং মামাতো ভাই বোনদের মধ্যে যে বিয়ে সেটা হচ্ছে ক্রস কাজিন। এরপরে স্ত্রীর মৃত্যুর পর তার বোন অর্থাৎ শালিকাকে যখন বিয়ে করা হয়, যে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে দুই পরিবারের মধ্যে সম্পর্ক অটুট রাখার জন্য, তখন সেটাকে বলা হয় সরোরের বিবাহ। এখানে মনে রাখার সহজ কৌশল, সরোরের দন্তস দিয়ে শুরু আর শালিকা তালবসা দিয়ে, এই দুইটা যাতে ওলট পালট না হয়ে যায়, এই দুইটা খেয়াল রাখলে বাকিটা মনে রাখা সম্ভব। আর বাকিটাকে স্বামীর মৃত্যুর পর তার ভাই অর্থাৎ দেবরের সাথে যখন বিয়ে হয়, তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, সম্পত্তির ভাগাভাগির কথা চিন্তা করে, তখন সেটাকে বলা হয় লেভিরেট বিবাহ। ফারজানা সিনেমায় দেখলে দরিদ্র পরিবারের সন্তান নায়ক শাকিব খান ধনাঢ্য চৌধুরী পরিবারের কন্যা বুবলিকে ভালোবেসে বিয়ে করল। সিনেমার এই ঘটনা ফারজানাকে তার সমাজবিজ্ঞান পাঠ্য বইয়ের বিবাহের শ্রেণী বিভাগের একটি ধরনের সাথে মিল দেখতে পায়। শাকিব খান এবং বুবলির বিয়ে এক্ষেত্রে কোন ধরনের, এটা হচ্ছে প্রতিলোম বিবাহ, যে যখন নিম্নবিত্ত পরিবারের বা নিম্ন আয়ের বা নিম্ন শ্রেণীর মানুষের সাথে মানে ছেলের সাথে উচ্চ পরিবারের উচ্চ মর্যাদা সম্পন্ন পরিবারের মেয়ের বিয়ে হয়, তখন সেটাকে বলা হয় প্রতিলোম বিবাহ। আর এর উল্টো যেটা, উচ্চবিত্ত পরিবারের সন্তান ছেলে আর নিম্নবিত্ত পরিবারের মেয়ে, তখন সেটাকে বলা হয় অনুলোম বিবাহ। মাতৃতান্ত্রিক পরিবার বাংলাদেশে কাদের মধ্যে দেখা যায়, গারোদের মধ্যে। আমরা জানি যে পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক দুই ধরনের পরিবার ব্যবস্থা আছে। সমাজসেবা কর্মকর্তা জনাব মাসুদ নতুন বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে তার কর্মস্থল জেলা শহরে নতুন ঘর ভাড়া নিয়ে থাকে, আর তার মা বাবা ভাই বোন গ্রামের বাড়িতে থাকেও মাঝে মধ্যে আসা যাওয়া করে। নবগঠিত মাসুদের এই পরিবার কোন ধরনের, নয়াবাস পরিবার। আমরা জানি নয়াবাস পরিবার হচ্ছে নতুন জায়গায়, বাবার বাড়িতেও নয় মায়ের বাড়িতেও নয়, নতুন জায়গায় যখন বিবাহ পরবর্তী বসবাস শুরু করে, পরিবার গঠন করে, সেটাকে নয়াবাস পরিবার বলা। আর বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পরিবার হচ্ছে দুই প্রকার, পিতৃসূত্রীয় এবং মাতৃসূত্রীয়। এরপরে ষষ্ঠ অধ্যায়, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান, যে সাংস্কৃতিক উপাদান কোনগুলো, আদর্শ, মূল্যবোধ, অভ্যাস এবং রুচিবোধ। আর সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী জৈবিক উপাদানের উদাহরণ হচ্ছে মেধা, ব্যক্তিত্ব, গায়ের রং, এগুলো আমরা জৈবিক অর্থাৎ মা বাবার সূত্র অনুযায়ী যেটা পেয়ে থাকি সচরাচর। পেশার বিভিন্নতা কোন উপাদান দ্বারা প্রভাবিত হয়, ভৌগোলিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। এরপরে দুর্গম পাহাড়, গভীর অরণ্য এবং দুর্গম চর অঞ্চলে দস্যুদের যে আস্তানা বেশি হয়, এর প্রধান কারণ হচ্ছে ভৌগোলিক, কারণ ভৌগোলিকভাবে এই জায়গাগুলোতে মানুষের সচরাচর চলাচল কম থাকে, যার কারণে ওই জায়গাগুলোতে এই যারা দস্যু খারাপ মানুষ তারা সেখানে আশ্রয় নেয়। সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী সামাজিক গোষ্ঠী উপাদানের উদাহরণ হচ্ছে সংঘ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এইগুলো। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠার পিছনে কোন উপাদানটি দায়ী, ভৌগোলিক উপাদান। আমাদের ভৌগোলিক উপাদানের উপরে বেশ কিছু প্রশ্ন আসে। এরপরে আমরা সপ্তম অধ্যায় শুরু করি, সমাজে খাপ খাইয়ে নেওয়ার যে অবিরাম প্রচেষ্টা, সে প্রচেষ্টার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমাদের সামাজিকীকরণ। বর্তমানে শিশু কিশোররা ঘরের বাইরে খেলার সাথীদের সাথে মাঠে খেলার পরিবর্তে স্মার্ট ডিভাইসে মাথা গুঁজে থাকে। এক্ষেত্রে সামাজিকীকরণে কিসের প্রভাব লক্ষণীয়, আমাদের প্রযুক্তিগত প্রভাব লক্ষণীয়। আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখি যে সমাজ জীবনে যে সামাজিকীকরণের ক্ষেত্রে বিষয়ায়ন তথ্য প্রযুক্তির ভূমিকা একটা থাকে অনেক সময় উদ্দীপক দিয়ে, তো সেটাও আমরা ওইটার সাথে একটু মিল রেখে এখানে একটা এমসিকিউ করেছি। পিতামাতার মধ্যকার সুন্দর সম্পর্ক শিশুর সামাজিকীকরণে কোন ধরনের প্রভাব ফেলে, অবশ্যই ইতিবাচক। আমরা যখন বাহন হিসেবে পরিবারকে দেখি সামাজিকীকরণের ক্ষেত্রে, সেই সময় আমরা তিনটা সম্পর্ককে বিবেচনা করি। একটা হচ্ছে পিতামাতার মধ্যকার সম্পর্ক, পিতামাতার সাথে সন্তানদের সম্পর্ক এবং সন্তানদের মধ্যকার সম্পর্ক। এই সম্পর্কগুলো ভালো হলে সেগুলো অবশ্যই শিশুদের উপরে
প্রভাব পড়ে থাকে। তাই এখানে যেহেতু সুন্দর সম্পর্ক আমরা বলছি, তাই এটা অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলে। শিশুর নেতৃত্ব, কর্তব্যবোধ, সহনশীলতা, পরম সহিষ্ণুতা এগুলো শিখে থাকে সামাজিকীকরণে কোন বাহন থেকে? খেলার সাথীদের কাছ থেকে। কারণ সেখানে নেতৃত্ব দিতে হয় টিমকে, সেখানে টিমকে জিতিয়ে আনার জন্য সেখানে কর্তব্যবোধ থাকতে হয়, সহনশীলতা, একটু বন্ধুদের সাথে রাগারাগি হয় আবার মিলতাল হয়ে যায়, পরম সহিষ্ণুতা হতে শিখতে হয়। এগুলো সবে আমরা খেলার সাথীদের কাছ থেকে প্রধানত শিখে থাকি। অন্য জায়গা থেকেও শিখি, তবে এখান থেকে এইগুলোর একটু বেশ এই স্কিলগুলোর পরিস্ফুটন ঘটে এই খেলার সাথীদের মাধ্যম দিয়ে, যখন আউটডোর স্পোর্টসগুলো আমরা করে থাকি তখন। এরপরে অষ্টম অধ্যায়, সামাজিক স্তর বিন্যাসের প্রকার নয় নিচের কোনটি? আমরা জানি সামাজিক স্তর বিন্যাস 4 প্রকার, তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা আছে, একটা নাই। তাহলে সে যেটা নাই সেটা হলো বয়স বৈষম্য। আমরা দাস প্রথা, জাতি বর্ণ প্রথা, সামাজিক শ্রেণী এবং ইউরোপের স্টেট ব্যবস্থা। এজ ইজম এই প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন? রবার্ট বাটলার। উনি বয়স বৈষম্যবাদটাকে বোঝানোর ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করেছিলেন। জাতি বর্ণ প্রথার বৈশিষ্ট্য আছে অনেকগুলো, তার মধ্যে কোনটি বৈশিষ্ট্য নয়? যেখানে আমরা দেখছি জন্মসূত্রে সদস্যপদ লাভ, এটা বৈশিষ্ট্য। কর্মোচ্চ অনুযায়ী সাজানো আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ। পেশার ভিত্তিতে প্রধানত এটা নির্ধারিত হওয়া যে ধর্মচর্চা করবে ব্রাহ্মণরা, এভাবে ক্লাসিফিকেশন আছে। এখানে কিন্তু ঐচ্ছিক সদস্যপদ বিষয় না এদের ক্ষেত্রে, কারণ এখানে বাধ্যতামূলক তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়ে গেছো জন্মসূত্রে, এই জন্য এখানে ঐচ্ছিক সদস্যপদের বিষয় না। এরপরে সামাজিক স্তরবিন্যাসের দ্বন্দ্বমূলক তত্ত্বটি প্রদান করেন হচ্ছে কার্ল মার্কস। এখানে আরেকটা আছে ক্রিয়ামূলক, সেটা বোর্ডে এসেছে, এই জন্য আমরা ওটা আর এখানে নিয়ে আসি। সামাজিক অসমতার যে উপাদানগুলো সেগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, জৈবিক এবং সামাজিক। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2। মিনা কার্টুনে মিনাকে আমরা লেখাপড়া শেখার দরকার নেই এই ভেবে তার পরিবারের সদস্যরা, তার বাবা দাদি মা বা অন্যরা ভেবে তাকে আর স্কুলে পাঠায় না, আমরা যেটা দেখে থাকি। এক্ষেত্রে মিনা কোন ধরনের বৈষম্যের শিকার? আমাদের জেন্ডার বৈষম্য শিকার। আর আমরা জেন্ডার বলতে জানি যে বায়োলজিক্যাল পার্থক্যের উপর ভিত্তি করে আমাদের সামাজিকভাবে যে নির্মিত ধারণা, এই যে মিনাকে লেখাপড়া করার দরকার নেই এই যে ধারণাটা, এটাই হচ্ছে জেন্ডার। আর এর ভিত্তিতে তাকে যে স্কুলে পাঠানো হচ্ছে না, এটাই হচ্ছে জেন্ডার বৈষম্য। বিভিন্ন কারণে মানুষ যখন নিজ এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তখন সমাজ বা রাষ্ট্র কর্তৃক যে গৃহীত ব্যবস্থা সেটাকে বলা হয় সামাজিক নিরাপত্তা। এখানে বাংলাদেশে আমরা জানি যে দরিদ্র অসহায় মানুষদের সহায়তা করার জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচি আছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এরকম অনেকগুলো আছে। সেটা আমাদের এই অষ্টম অধ্যায়ের শেষের দিকে আছে। প্রবেশন ব্যবস্থায় অপরাধী তার চারিত্রিক সংশোধনের জন্য কার অধীনে থাকেন? প্রবেশন কর্মকর্তার অধীনে। এরপরে হচ্ছে বাল্যবিবাহ রোধে আইন আছে, তাই বাল্যবিবাহ কি একটা অপরাধ। কারণ আমরা জানি যে অপরাধ হচ্ছে যখন কোনো কাজ আইনে লঙ্ঘন হয়ে যায় তখন সেটাকে বলা হয় অপরাধ। আর বিচ্যুতিমূলক আচরণ বলা হয় যখন সেই সমাজের প্রচলিত রীতিনীতি মূল্যবোধ পরিপন্থী কোনো কাজ যদি কেউ করে তখন সেটাকে বলা হয় বিচ্যুতিমূলক আচরণ। আর বিচ্যুতিমূলক আচরণ নয় কোনটি? এখানে আমরা বলছি ঐতিহ্যবাহী পরিপন্থী কাজ, এটা অবশ্যই বিচ্যুতিমূলক আচরণ। মূল্যবোধ পরিপন্থী আচরণ ও বিচ্যুতিমূলক আচরণ সমাজের প্রত্যাশিত আচরণ নয়, অপ্রত্যাশিত আচরণ নয় এটা। আর আইন বিরোধী আচরণ, তাহলে আইন বিরোধী যে আচরণ সেটাই হচ্ছে এই বিচ্যুতিমূলক আচরণের মধ্যে পড়ে না, এটা হলো অপরাধ। বিচ্যুতিমূলক আচরণ বিশ্লেষণের অ্যানোমিক বা নৈরাজ্যমূলক তত্ত্বটি হচ্ছে এমিল ডুরখেইমের দেওয়া। এছাড়া দশম অধ্যায়ে আরো আছে অপরাধ বিজ্ঞানের জনক লম্ব্রোসো। এরপরে অপরাধ সংগঠনের স্তর, যে অপরাধ যে সংগঠন করতে হবে সেটার জন্য কয়টা স্তর আছে, যে তার ইচ্ছা শক্তি, প্রস্তুতি, অপরাধ প্রচেষ্টা, সর্বশেষ স্তর। এই জন্য 3টাই ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে প্রকাশ্যে ধূমপান, এটা কিন্তু আইনগতভাবে বলা আছে, এই জন্য এটা একটা অপরাধ, বিচ্যুতিমূলক আচরণ নয় কিন্তু এটা। এরপরে আমাদের সর্বশেষ অধ্যায় 11তম অধ্যায়, যে শাসক এলিট এবং অশাসক এলিট বিষয়ক সামাজিক পরিবর্তন সংক্রান্ত মতবাদের প্রবক্তা হচ্ছে ভিলফ্রেডো প্যারেটো। এটা কিন্তু সৃজনশীলও যেমন প্রশ্ন এসেছে বোর্ডেও, আবার এমসিকিউতে এসেছে। ইনি এই মতবাদটাকে এলিট সার্কুলেশন থিওরি বলা হয়, চক্রাকার তত্ত্ব। এর মধ্যে এলিট এবং শাসক এলিট এবং অশাসক এলিট এই দুইটার মধ্যকার একটা চক্রকে উনি বুঝিয়েছেন। আর সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য নয় কোনটি? এটা
সার্বজনীন ইউনিভার্সাল সমাজভেদে ভিন্ন, অবশ্যই এটা প্রযোজ্য। বৈচিত্র্যতা থাকবে বিভিন্ন সমাজে, আর একই ধারা এটা চলে না, এই জন্য এটা বৈশিষ্ট্য নয়। উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে স্বাভাবিক কৃষিকাজ ব্যাহত হয় এবং মানুষ পেশা পরিবর্তন করছে ওই কারণে। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এখানে কোন কারণটি দায়ী? ভৌগোলিক কারণ। কারণ এখানে লবণাক্ততাটা বেড়ে যাচ্ছে, যেহেতু পদ্মা নদীতে আমাদের পানির স্রোত কম, যখন উপর থেকে পানির স্রোতটা বেশি থাকে তখন এই নিচ থেকে বঙ্গোপসাগরের এই পানিটা উপরে উঠতে পারে না, যেহেতু এদিকে পানি বেড়ে যাচ্ছে, উপর থেকে যদি চাপটা থাকতো বেশি উপরে উঠতে পারতো না। এছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে সামনের দিকে যে এগিয়ে চলা, এটাকে বলা হয় প্রগতি, কোনো একটা টার্গেট নিয়ে এগিয়ে চলা। আরবে যখন আয়ামি জাহিলিয়াত ছিল বা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে আসলো আলোকবর্তিকা বা সত্যের যুগে পরিবর্তন। ওই সমাজের সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে কোনটি প্রযোজ্য? ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক নয়, মহৎ ব্যক্তির ভূমিকা। আমরা সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে মহৎ ব্যক্তির ভূমিকাটাও আমরা জেনে থাকি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকার দ্বারা ওই সময় পরিবর্তনটা সংঘটিত হয়। সামাজিক পরিবর্তন বিষয়ক যে আরেকটা মতবাদ হচ্ছে রৈখিক মতবাদ। আগেরটা আমরা দেখেছি চক্রাকার, আর এটা রৈখিক মতবাদ। এই প্রবক্তাদের মধ্যে অন্যতম হচ্ছে হার্বার্ট স্পেন্সার। এছাড়া সামাজিক বিবর্তন ধারণাটি প্রথম ব্যবহার করেন হচ্ছে হার্বার্ট স্পেন্সার। এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।